আজ আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর কাদো নদী কাদো একটি গ্রন্থের সমালোচনা শুনব, যেটা প্রকাশ পেয়েছিল 1968 সালে। তো আমরা শুরু করছি সৈয়দ ওয়ালিউল্লাহর কাদো নদী কাদো। বিংশ শতাব্দীর বাংলা কথা সাহিত্যের ভিন্নমাত্রিক রূপকার সৈয়দ ওয়ালিউল্লাহ, যার জন্ম 1922 সাল এবং মৃত্যু 1974 সাল। তার রচনাসমূহ গভীর জীবনবোধ, অন্তর্লোকের রহস্য উন্মোচন স্পৃহা, কুসংস্কার মুক্ত ও স্পষ্টবাদে উচ্চারণে সমৃদ্ধ। প্রাচ্য ও প্রতীচ্যের বহুমাত্রিক জীবনাচরণের অভিজ্ঞতা থাকার ফলে অস্তিত্ববাদ, অভিব্যক্তিবাদ, মনোবিকলন তত্ত্ব প্রভৃতি তিনি আত্মস্থ করতে পেরেছিলেন। এসব পাশ্চাত্য তত্ত্ব নিজস্ব ভঙ্গিতে সাহিত্যে উপস্থাপন করেছেন। ফলে তার সাহিত্য হয়ে উঠেছে বৈশ্বিক জীবনমথিত অভিজ্ঞান। বাংলা সাহিত্যে চেতনা প্রবাহ রীতি প্রথম তার হাতে পরিপূর্ণ সার্থকভাবে ফুটে ওঠে। তার চেতনা প্রবাহ রীতিতে রচিত উপন্যাস কাদো নদী কাদো, যেটা 1968 সালে প্রকাশিত হয়েছে। আঙ্গিক গঠনে পাশ্চাত্যের প্রভাব থাকলেও এর সমাজ জীবন, পরিবেশ, চরিত্রসমূহ স্বদেশীয়। কাদো নদী কাদো উপন্যাসের ঘটনার প্রারম্ভ আবর্তিত হয় স্টিমারের মধ্যে। উপন্যাসের কাহিনী বিবৃত হয়েছে দুজন কথকের বয়ানে। উপন্যাসে একই সমান্তরালে দুটি কাহিনী বিবৃত হয়েছে: এক, মোহাম্মদ মুস্তফার জীবন কাহিনী; দুই, কুমুরডাঙ্গার জনপদের কাহিনী। খেদমতুল্লাহর ছেলে মুস্তফা বহু প্রতিকূলতা সত্ত্বেও নিজের চেষ্টায় উচ্চশিক্ষা লাভ করে এবং কুমুরডাঙ্গার ছোট হাকিম হিসেবে নিয়োগ লাভ করে। সেখানে প্রাক্তন উচ্চপদস্থ কর্মচারী আশরাফ হোসেনের সাথে তার পরিচয় হয়, আর সেই সূত্রেই আশরাফ হোসেনের মেয়ের সাথে তার পরিচয় হয়। একে অপরের ভালো লাগা থেকে তাদের বিয়ে ঠিক হয়। মুস্তফা তার বিয়ের কথা চিঠির মাধ্যমে বাড়িতে জানায়। এদিকে খেদমতুল্লাহর বোন যখন 6-7 বছরের মেয়ে খোদেজাকে নিয়ে বিধবা হয়েছিল, তখন খেদমতুল্লাহ তার বোনকে এই বলে সান্ত্বনা দিয়েছিলেন যে বড় ছেলে মুস্তফার সাথে খোদেজার বিয়ে দেবেন। খোদেজা হয়তো মুস্তফাকে তার স্বামী হিসেবে লালন করেছে ছোটবেলা থেকেই, কিন্তু মুস্তফা তাকে কখনোই নিজের বাগদত্তা হিসেবে ভাবেনি। তবুও খোদেজার প্রতি মুস্তফার কর্তব্যপরায়ণতার ঘাটতি ছিল না। এ সকল দিক থেকেই এই প্রতিশ্রুতি আরও বেশি জোরালো ভূমিকা পালন করে। হঠাৎ এই চিঠি আসলে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই সংবাদেই হয়তো খোদেজা ক্ষুদ্র শ্যাওলা পুকুরে ডুবে আত্মহত্যা করে। এর চাপ মুস্তফা সহ্য করতে পারে না। খোদেজার আত্মহত্যার কার্যকারণ বিশ্লেষণ করতে গিয়ে মুস্তফা ভয়বোধে আক্রান্ত হয়েছে এবং ক্রমশ এ বিশ্বাস জন্মেছে যে খোদেজা একটি প্রতিহিংসা পরায়ণ আত্মায় পরিণত হয়েছে, যে আত্মা সারা জীবন তাকে পদে পদে অনুসরণ করবে, অদৃশ্যভাবে ছায়ার মধ্যে মিশে যাবে, হয়তো তাকে একসময় ধ্বংসও করবে। এই ভাবনা থেকে মুস্তফাও আত্মহত্যা করে। অন্যদিকে মুহাম্মদ মুস্তফার জীবন কাহিনীর সমান্তরালে রয়েছে কুমুরডাঙ্গার কাহিনী এবং তৎসংলগ্ন জনপদের দীর্ঘ ইতিহাস, যা উপস্থাপিত হয়েছে তবারক ভূঁইয়ার বর্ণনাতে। এ কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে বাকল, লোকে বলে বাগল নদী, নদীর কান্না। বাকল নদীতে চর পড়ে, স্টিমার চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষুদ্র এ শহরটি বিভিন্ন এলাকা থেকে আলাদা হয়ে যায়। এতে করে জনজীবনের উপর চাপ পড়ে, কেননা তাদের জীবনধারা নদীর স্রোতের সাথেই চলমান। বাকল নদীতে চর পড়ায় কর্তৃপক্ষ স্টিমার ঘাট কামালপুর নামের এক জায়গায় নিয়ে যেতে চায়। এতে টিকেট মাস্টার, খতিব সহ সবাই ক্ষতিগ্রস্ত হয়। বাকল নদীর কান্না ব্যক্তি থেকে ক্রমশ ব্যক্তি নির্বিশেষের দিকে এগোয়। শহরের প্রভাবশালী ব্যক্তি উকিল কফিল উদ্দিনও প্রথমে বিশ্বাস করতে পারেননি। তার কণ্ঠে সন্দেহের সুর। কোথায় চর পড়েছে? কে বলেছে চর পড়েছে? আসলে অমঙ্গল হুট করে কারো বিশ্বাস হতে চায় না। এদিকে মাইনর স্কুলের শিক্ষিকা মুক্তার মুসলিম উদ্দিনের মেয়ে সাকিনা খাতুন নদী গর্ভ থেকে হঠাৎ বিচিত্র আওয়াজ শুনতে পায়।
এটিকে অশনি সংকেত হিসেবে মনে করে। তারপর একে একে মিহির মণ্ডল, বৃদ্ধ ইমান আলী, মুদিখানার মালিক ফনু মিয়া, উকিল কফিল উদ্দিন, জয়তুন বিবি পার হয়ে প্রকৃতপক্ষে জনশ্রবণের কারণ হয়ে দাঁড়ায়। একটি নদীর বার্ধক্য, একটি জনপদের হাহাকার, দুয়ে মিলেই উপন্যাস কাঁদো নদী কাঁদো। নদীর ঝিমিয়ে যাওয়া স্রোত যেন একটি স্তিমিত জনপদের প্রতিচ্ছবি। এক স্টিমার যাত্রা দিয়ে উপন্যাসের শুরু, স্টিমার যাত্রা দিয়েই শেষ। মাঝে ব্যক্তিজীবন ও জনজীবনের বিচিত্রতা, কখনো বহমান, কখনো স্তিমিত। মনে হয় যেন একটা নদী এক তীরে শুরু, অন্য তীরে শেষ, কিন্তু কতই স্রোত রেখে গেল বয়ে যাওয়ার সময়। মুস্তফার কাহিনীটা উপন্যাসে থাকলেও উপন্যাসের মূল ফোকাস বাকল নদীতে চর পড়ার উপরে। এতে বর্ণিত হয়েছে কুমুরডাঙ্গার লোকজনের কর্মকাণ্ড, তাদের অবস্থার বর্ণনা। লেখক কুমুরডাঙ্গা ও তার লোকদের সম্পর্কে বলেন, কুমুরডাঙ্গার লোকগুলো হিংসুটে এবং নীচমনা, যে নিজের নাক কেটে হলেও পরের ক্ষতি করার জন্য প্রস্তুত। অবশ্য কুমুরডাঙ্গার অবস্থা তেমন ভালো নয়। রাহাজানি, খুনখারাবি, নারী ধর্ষণের মতো দারিদ্রতাও নৈতিক অবনতির একটি লক্ষণ। প্রথম কাহিনী অর্থাৎ মুস্তফার শৈশব থেকে আত্মহত্যা পর্যন্ত ঘটনাংশগুলো সর্বনামের সম্পূর্ণতই বর্ণিত হয়েছে আমির কথনে। কথক আমি একজন। আমি সর্বনামের কথককে পাঠক হিসেবে প্রথমে লেখককেই মনে করে, কিন্তু আসলে সে মোহাম্মদ মুস্তফার চাচাতো ভাই। এখানে বলতে চেয়েছেন যে যেই কথক এতক্ষণ গল্প বলছিলেন আমি হিসেবে, সেই কথক আসলে মুস্তফার ভাই, চাচাতো ভাই ছিলেন। এই আমি মুস্তফার সব ব্যাপারে জ্ঞাত হলেও নিজে একটি চরিত্র হিসেবে প্রকাশিত হয়নি। পুরো কাহিনী আমির বয়ানে উপস্থাপিত হলেও তার সাথে আরেকটি বয়ান মিশ্রিত হয়েছে। তিনি হচ্ছেন তবারক ভূঁইয়া নামক এক স্টিমার যাত্রী, যার সাথে মুস্তফার দেখা হয়েছিল কুমুরডাঙ্গার ছোট্ট হাকিম পদে যোগদানের পর। অন্যদিকে কুমুরডাঙ্গা এবং তৎসংলগ্ন জনপদের দীর্ঘ ইতিহাস বর্ণিত হয়েছে তবারক ভূঁইয়ার বর্ণনাতে। কাঁদো নদী কাঁদোর শিল্প কৌশলের মূল ভিত্তি চেতনা প্রবাহ রীতি। চেতনা প্রবাহ রীতিতে বলতে একটি এমন এক বর্ণনাত্মক কৌশলকে বোঝায় যা ব্যক্তিক বা সমন্বিত চেতনার বহমান বিচিত্র চিন্তা ও অনুভব কথাসাহিত্যকে রূপ দেয়। ভাবনার প্রবাহ প্রকাশ করতে গিয়ে যে কৌশল অবলম্বন করা হয়েছে তা উপন্যাসকে জটিল করে তুলেছে। উপন্যাসটি শুরু হয়েছে একেবারে শেষ থেকে, সবকিছু ঘটে যাওয়ার পর। এক্ষেত্রে চেতনা প্রবাহ রীতিতে ফ্ল্যাশব্যাক করে সুকৌশলে সমগ্র গল্প তুলে আনা হয়েছে। বিষয় ও শিল্প বিচারে একটি ব্যতিক্রমধর্মী উপন্যাস কাঁদো নদী কাঁদো। এতে ব্যক্তিজীবন, সমাজজীবন তার সংকটকে রহস্য ও প্রশ্নের মধ্য দিয়ে এক সমৃদ্ধ শৈল্পিক জটিলতায় উপস্থাপন করা হয়েছে। এখানে কুমুরডাঙ্গার জনজীবন, স্টিমারঘাট উদ্বোধনকালে হিন্দু জমিদারের আমন্ত্রণ না জানানোর ফলে তার লেলানো লাঠিয়ালদের দৌরাত্ম্য তথা পেশি শক্তির আধিপত্য, বাঁকাল নদীতে চর পড়ায় অনির্দিষ্টকালের জন্য তার স্টিমারঘাট বন্ধ হওয়া, তাতে চাকরি হারানো কর্মচারী খতিব মিয়ার অসহায়ত্ব, বন্ধ ঘাট নিয়ে উকিল কফিল উদ্দিনের ধারণা, তা চালুর জন্য তথাকথিত সংগ্রাম বা প্রচেষ্টা নতুন হাকিম মোহাম্মদ মোস্তফা এবং তার বাগদত্তা খোদেজার মৃত্যু ও আত্মহত্যার রহস্য, মানুষের নদীর কান্না শোনা প্রভৃতি বিষয় যে শুধু এক নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে তা নয়, এক নতুন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে তাতে অভিনব মাত্রা দেওয়া হয়েছে। উপন্যাসের চরিত্র খোদেজা খুব বেশি জায়গায় নেই, কিন্তু সবই দখল করতে পেরেছে। কথকের প্রতি তার এক ধরনের টান বা মনোবাসনা ছিল, কিন্তু তা সামাজিক রূপ পায়নি। মোহাম্মদ মুস্তফা বরাবরই এক বিহ্বল চরিত্র, সুবিধাবাদী মধ্যবিত্ত শ্রেণী চরিত্রের প্রতিনিধি সে। কথক তবারক ভূঁইয়া এমনকি সাকিনা খাতুন চরিত্র যেমন বাকল নদীর ক্রন্দন বা কান্দন, কুমুরডাঙ্গা আর বিকশিত জাতীয়তাবোধকে শান নেয়ার অস্ত্রমাত্র। স্টিমার ঘাটের স্টেশন মাস্টার
স্বল্প আয়তনের চরিত্র হলেও নিজের অবস্থানটিকে স্পষ্ট করতে পেরেছেন। উকিল কফিল উদ্দিন উঠতি বাঙালি মধ্যবিত্তের প্রতিনিধি, নিজেকে সামনের দিকে নিতে জানেন, তবে কোনো সংকট মোকাবেলা করতে প্রস্তুত নন। উপন্যাসের লেখক প্রতীকী ব্যঞ্জনার আশ্রয় নিয়েছেন। কুমুরডাঙ্গা প্রতীকের অন্তরালে রয়েছে পূর্ব বাংলা। দু একবার বলা হয়েছে কামালপুর নামে জায়গা, যেটি শোষণের প্রতীক, যেন তা পশ্চিম পাকিস্তান। বাকল নদী আসলে দুই দেশের সংযোগ রেখা। এইরূপ উপন্যাসের জন্য আঙ্গিকের পাশাপাশি চরিত্র ও আখ্যানভাগও আপাত জটিল ও খাপছাড়া বলে প্রতিভাত হয়। একদিকে মোহাম্মদ মোস্তফার নিয়তি নির্ধারিত করুণ জীবনলেখ্য, অন্যদিকে শুকিয়ে যাওয়া বাকাল নদীর প্রভাবতাড়িত কুমুরডাঙ্গার মানুষের ব্যতিব্যস্ত জীবনচিত্র ও নিসর্গ, বাস্তব এবং পরাবাস্তব মানব চৈতন্য ও অবচেতনা, বিশ্বাস ও কুসংস্কার সবকিছু মিলে অস্তিত্ববাদ ও নিয়তিবাদের সমন্বয়ে এক অভিনব ও জটিল শৈল্পিক নৈপুণ্যের নিপুণ গ্রন্থখানি বাংলা উপন্যাসে নতুন মাত্রা যোগ করেছে। উপন্যাসটি সম্পর্কে অধ্যাপক রফিকুল্লাহ খান বলেন, ব্যক্তি ও সমষ্টি, অন্তর্জীবন ও বহির্জীবন, অনস্তিত্ব ও অস্তিত্বের সমগ্রতায় নির্মিত হয়েছে সৈয়দ ওয়ালিউল্লাহর কাদো নদী কাদো উপন্যাসের অবয়ব। সমাজ বিবর্তন ও মানুষের অস্তিত্ব জিজ্ঞাসার রূপান্তরের যে নিগূঢ় সাক্ষ্য তার লাল সালু ও চাঁদের অমাবস্যায় বিধৃত, তারই পূর্ণতর অভিব্যক্তি ঘটেছে কাদো নদী কাদো উপন্যাসে। এ উপন্যাসের জটিল আঙ্গিকে তিনি ধারণা করেছেন সময়, সমাজ ও জীবনের জটিলতর স্বভাব ধর্ম এবং মানুষের অস্তিত্ব, সংগ্রামের টানাপোড়েন এবং রূপ বৈচিত্র্য। এই ছিল আজকে আমাদের গ্রন্থ সমালোচনা, যেটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত কাদো নদী কাদো গ্রন্থ থেকে নেওয়া। ধন্যবাদ সবাইকে।